ওকে, সো তাহলে তোমরা যারা আছো আমরা এখানের মধ্যে শুরু করে বাকিরা পরে রেকর্ডিং থেকে দেখে নিতে পারবে, সমস্যা নাই। ওকে, সো এখন এখানের মধ্যে আমরা দেখি ফার্স্ট এর কাজটা কি। যে ফারহানের তো রেডিও অ্যাক্টিভিটি অনেক পছন্দ। তো ফারহান, জি ভাই। অ্যাক্টিভিটি কি পড়ছিল? অ্যাক্টিভিটি কি জিনিস মনে আছে? ওই যে বিকিউরাল যেটা মেজার হয় ওটা। গিগার মুলার টিউব দিয়ে যেটা মেজার করে ওইটা, হ্যাঁ। কিন্তু এখানের মধ্যে হ্যাঁ অ্যাক্টিভিটি কি বলি? অ্যাক্টিভিটি, হোয়াট ইজ অ্যাক্টিভিটি? ইট ইজ দ্য নাম্বার অফ ডিকে পার সেকেন্ড, ঠিক আছে? প্রতি 1 সেকেন্ডে কয়টা আনস্টেবল রেডিও অ্যাক্টিভ পার্টিকেল ডিকে করতেছে ওইটাকে আমরা কি বলি? অ্যাক্টিভিটি বলি, তাই না? হ্যাঁ ভাই। তো তাহলে এটাকে আমরা কি বলবো? ইট ইজ দ্য নাম্বার অফ ডিকেস পার সেকেন্ড। অ্যাক্টিভিটি কি জিনিস? ইট ইজ দ্য নাম্বার অফ ডিকেস পার সেকেন্ড। ওকে, সো তাহলে ইট ইজ দ্য নাম্বার অফ ডিকেস পার সেকেন্ড। সো তাহলে এটা হলো আমাদের অ্যাক্টিভিটির ডেফিনেশন। এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, অ্যাক্টিভিটি কি জিনিস? অ্যাক্টিভিটি হলো আমাদের নাম্বার অফ আনস্টেবল পার্টিকেলের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। ব্যাপারটা কেমন? এটা তোমরা কেমিস্ট্রির যে রেট অফ রিঅ্যাকশন পড়ো না, ওইটার সাথে তোমরা এই জিনিসটাকে রিলেট করতে পারার কথা। যে তোমাদের নাম্বার অফ রিঅ্যাক্টেন্ট যত বেশি হবে, হ্যাঁ, যে তোমাদের নাম্বার অফ রিঅ্যাক্টেন্ট যত বেশি হবে তত কি হবে? রেট অফ রিঅ্যাকশন বেশি হবে না? যে নাম্বার অফ রিঅ্যাক্টেন্ট যত বেশি রেট অফ রিঅ্যাকশন তত বেশি। নাম্বার অফ রিঅ্যাক্টেন্ট যত কমে যাবে তত কি করবে? রেট অফ রিঅ্যাকশন কমে যাবে, এমন না ব্যাপারটা কমে যাবে। ফারহান? জি ভাই। ওকে, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা দেখো, কাজটা কি বলতেছি যে অ্যাক্টিভিটির এখানের মধ্যে কি হবে? অ্যাক্টিভিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল। ওকে, নাম্বার অফ আনস্টেবল রেডিওঅ্যাক্টিভ পার্টিকেলের সাথে এটা হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সো তাহলে এই জিনিসটা লিখে রাখি। কি জিনিস? যে অ্যাক্টিভিটি কি করবে? অ্যাক্টিভিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, activity is directly proportional to the number of unstable or radioactive particle. Number of unstable or radioactive particles. সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি লেখা যায় দেখো, আমরা এখন অ্যাক্টিভিটির একটা ফর্মুলা ভাই ডিরাইভ এতক্ষণ কি অ্যাক্টিভিটি নিয়ে কি সবকিছু বুঝাইলা? হ্যাঁ, অ্যাক্টিভিটির এই ডেফিনেশন দিয়ে শুরু করছি। ও আচ্ছা, ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম যে অ্যাক্টিভিটি কি জিনিস? অ্যাক্টিভিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ আনস্টেবল অর নাম্বার অফ রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল। ওকে, সো তাহলে অ্যাক্টিভিটি ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ পার্টিকেল। নাও আমরা কি জানি এখানের মধ্যে নাম্বার অফ পার্টিকেল আর অ্যাক্টিভিটির রিলেশনশিপটা কি? নাম্বার অফ পার্টিকেল বেশি মানে অ্যাক্টিভিটি বেশি, নাম্বার অফ পার্টিকেল কম মানে অ্যাক্টিভিটি কম। কিন্তু এখানের মধ্যে কি হবে? যত টাইম পাস করে, হ্যাঁ, as টাইম passes তত কি হবে? আমাদের নাম্বার অফ পার্টিকেল কমে যাবে না? যে নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল কমে সে কি হয়ে যাবে? স্টেবল হয়ে যাবে। যে আনস্টেবল পার্টিকেলটা আয়োনাইজিং রেডিয়েশন যে আলফা বেটা গামা এইসব রিলিজ করে সে ইভেন্চুয়ালি কি হয়ে যাবে? স্টেবল হয়ে যাবে। সো তাহলে এইখানের জন্য আমরা একটা মাইনাস সাইন অ্যাড করি। এখানে মাইনাস সাইনের রিজনটা কি? এই জিনিসটা এখানের মধ্যে লিখে রাখি। মাইনাস সাইনটা কেন দিচ্ছি? বিকজ N and A are decreasing. ওকে, যে আমাদের নাম্বার অফ পার্টিকেল আর অ্যাক্টিভিটি দোনোটা কি কমতে থাকে। সো ডিক্রিজিং ব্যাপারটা বোঝানোর জন্য যে এক্সপোনেনশিয়ালি এটা কি করে? ডিক্রিজ করতে থাকে না? যে ইনিশিয়ালি ভ্যালুটা অনেক বেশি থাকে অ্যাক্টিভিটির, আর ইনিশিয়ালি নাম্বার অফ পার্টিকেল আনস্টেবল পার্টিকেল অনেক বেশি থাকে, দেন আস্তে আস্তে যত টাইম যায় এক্সপোনেনশিয়ালি কি করতে থাকে? ওই ভ্যালুগুলা কমতে থাকে। তো এর জন্য আমরা এটাকে মাইনাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা একটা রুল। ওকে, তো তাহলে মাইনাস সাইনের রিজনটা কি? মাইনাস সাইনটা আমরা দেই বিকজ এন আর এ, যে এন দিয়ে কি নাম্বার অফ পার্টিকেল, নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল টু বি স্পেসিফিক, যে এন দিয়ে হলো নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল আর এ দিয়ে কি? এ দিয়ে হলো অ্যাক্টিভিটি। ওকে,
সো তাহলে এই দুইটা কি, তারা হলো ডিরেক্টলি প্রপোর্শনাল, কিন্তু সিন্স বোথ আর ডিক্রিজিং, তো এই ডিক্রিজিং ব্যাপারটা বোঝানোর জন্য কি দিছি, মাইনাস সাইনটা দিছি। ওকে, ডিক্রিজিং ব্যাপারটা বোঝানোর জন্য মাইনাস সাইন দিছি। নাও আমরা কি জানি প্রত্যয়, যে আমরা যদি প্রপোর্শনাল সাইনটাকে সরাইতে চাই কি করতে হবে, এটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে না? কনস্ট্যান্ট আসবে। ওকে, ভেরি গুড। সো তাহলে আমরা যদি প্রপোর্শনাল সাইনটা সরাইতে চাই, উই উইল হ্যাভ টু ব্রিং আপ আ কনস্ট্যান্ট। সো তাহলে ওই জিনিসটা আমরা এখন দেখব। হ্যাঁ, সো তাহলে a is equal to minus lambda into n। তো এখন কনস্ট্যান্টটা কি, ইন আওয়ার কেস দ্য কনস্ট্যান্ট ইজ ল্যামডা। এখন এই ল্যামডা ওয়েভলেন্থ না, ওকে, ল্যামডা দিয়ে আমরা এখানের মধ্যে কি রিপ্রেজেন্ট করি, ল্যামডা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি ডিকে কনস্ট্যান্ট। ল্যামডা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি ডিকে, সরি, ডিকে কনস্ট্যান্ট। সো ডিকে কনস্ট্যান্ট জিনিসটা কি, ডিকে কনস্ট্যান্ট ইজ অ্যাকচুয়ালি আ প্রবাবিলিটি। সরি, স্ক্রিনটা চলে গেছে, একটু ওয়েট করো 1 মিনিট। স্ক্রিনটা এটা নিয়ে আসতেছে, একটা মিনিট ওয়েট করো। হ্যাঁ, তোমাদের ক্লাসের সময় এটা কেন ডিস্টার্ব দেয় এটা বুঝি না, বাকি নরমাল ক্লাসগুলোতে এত বেশি প্রবলেম করে না। ও আমার কি অবস্থা? এই তো ভাইয়া, বাসায় কি করো সারাদিন? কি করব, কিছুই করি না, একটু সকালবেলা ম্যাথস করি আর তারপরে যেদিন যে ক্লাস থাকে ওইটার আগে একটু ওইটা পড়ে বসি। ফিজিক্স এর বই পড়তে হয় না? হ্যাঁ, ওটাই তো বললাম। কি ফিজিক্স ক্লাসের আগে শুধু এটা বইটা একটু পড়ে নাও? হ্যাঁ হ্যাঁ। ওকে, সো এই যে স্ক্রিন এখন সবাই দেখতে পাইতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো এই ডিকে কনস্ট্যান্টটাকে আমরা কি বলি, ডিকে কনস্ট্যান্টটাকে আমরা বলি, এটা অ্যাকচুয়ালি কি, ইট ইজ প্রবাবিলিটি পার সেকেন্ড। প্রবাবিলিটি কিসের? প্রবাবিলিটি পার সেকেন্ড। কিসের প্রবাবিলিটি? দ্যাট an unstable radioactive particle, that a radioactive particle will decay। একটা রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল ডিকে করার যে প্রবাবিলিটিটা, ওটাকে আমরা বলি কি, রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল আর রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস ডিকে করার প্রবাবিলিটিটাকে আমরা বলি ডিকে কনস্ট্যান্ট। ওকে, সো এখন এই ডিকে কনস্ট্যান্টটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমরা কি দেখছিলাম, আমাদের হাফ লাইফ ব্যাপারটা তো জানি। ফারহান, হাফ লাইফ ব্যাপারটা কি ছিল মনে আছে? হোয়াট ইজ হাফ লাইফ? এবার ওই যে একটা রেডিওঅ্যাক্টিভ স্যাম্পেলের হাফ অ্যামাউন্ট হইতে যতটুকু টাইম লাগে ওটার হাফ হাফ অ্যামাউন্ট হইতে কিসের? হাফ অফ দা ইনিশিয়াল ভ্যালু। ওকে, যে ইনিশিয়াল অ্যাক্টিভিটি অর্ধেক হইতে অর ইনিশিয়াল ম্যাস হাফ হইতে যতটুকু টাইম নেয়, ওই জিনিসটাকে আমরা কি বলি? হাফ লাইফ বলি। ওকে, সো তাহলে হাফ লাইফের ডেফিনেশন ছিল এইটা। সো এখন এই যে আমাদের এক একটা ম্যাটেরিয়ালের আর এক একটা রেডিওঅ্যাক্টিভ পার্টিকেলের হাফ লাইফের ভ্যালু দেখবে এক এক রকম। যে কার্বন 14 এর জন্য হাফ লাইফ কত? 5600 ইয়ার্স, তাই না? ইউরেনিয়ামের জন্য আবার দেখবা যে তার হাফ লাইফ হলো বিলিয়নস অফ ইয়ার্স। ওকে, আবার কতগুলি আছে এরকম যে মেডিকেলে যেগুলো ইউজ করে ট্রেসার হিসেবে যেগুলো ইউজ করে, ওগুলোর হাফ লাইফ দেখবা যে ফিউ আওয়ার্স অর ফিউ মিনিটস অর ফিউ সেকেন্ডস, এরকমও কতগুলি হাফ লাইফ থাকে। সো তাহলে আমাদের হাফ লাইফ এরকম এক একটা পার্টিকেলের জন্য আর এক একটা আইসোটোপের জন্য আমাদের ভ্যারি করতে পারে। সো হোয়াট ইজ দ্য রিজন ফর দিস ভেরিয়েশন? ডিকে কনস্ট্যান্ট। যার ডিকে কনস্ট্যান্টের ভ্যালু বেশি, মানে কি তার প্রবাবিলিটি অফ ডিকে করার প্রবাবিলিটিটা কি হবে? বেশি হবে। সো ডিকে করার প্রবাবিলিটি যত বেশি হবে তত বেশি কি করবে? তত বেশি এখানে
তাড়াতাড়ি ডিকে করবে, তো যত তাড়াতাড়ি ডিকে করবে তার হাফ লাইফের ভ্যালু তত কি হবে, কম হবে, যে অনেক অল্প টাইমে ভ্যালুটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আর যার ডিকে কনস্ট্যান্টের ভ্যালু অনেক কম, মানে কি ডিকে করার প্রবাবিলিটি যার অনেক কম থাকবে তার কি হবে, অনেক লম্বা টাইম থাকবে হাফ লাইফ, যে ইনিশিয়াল অ্যাক্টিভিটি অর্ধেক হইতে হইতে অনেক বেশি সময় লাগাবে। সো আমরা এখানের মধ্যে যে জিনিসটা পাইলাম এটা কি, দিস ইজ আ ফর্মুলা ফর অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটির দুইটা ফর্মুলা আমরা পড়বো, এখানের মধ্যে হলো একটা যে অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা ইনটু এন। সো এখন এখানে এ দিয়ে হলো অ্যাক্টিভিটি, এ দিয়ে হলো অ্যাক্টিভিটি, এন দিয়ে হলো নাম্বার অফ পার্টিকেলস, কি পার্টিকেল, আনস্টেবল পার্টিকেল, নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল, নাম্বার অফ আনস্টেবল পার্টিকেলস। ল্যামডাটা কি, ল্যামডাটা হলো ডিকে কনস্ট্যান্ট অর ডিকে প্রবাবিলিটি যেটাই বলো। আর মাইনাস সাইনটা কেন দিছিলাম, মাইনাস সাইনটা দিছিলাম বিকজ বোথ এ এন্ড এন আর ডিক্রিজিং। ওকে, তো তাহলে এই জিনিসটা নাও এখানের মধ্যে কাজটা কি, এটা হলো আমাদের অ্যাক্টিভিটির একটা ফর্মুলা দেখলাম। হ্যাঁ, এটা আমরা অ্যাক্টিভিটির একটা ফর্মুলা দেখলাম, ভালো কথা। এখন অ্যাক্টিভিটি ডেফিনেশন থেকেই, হ্যাঁ অ্যাক্টিভিটি ডেফিনেশন থেকেই কিন্তু আমরা আরেকটা ফর্মুলা ডেরাইভ করতে পারি। দেখো অ্যাক্টিভিটি ডেফিনেশনটা কি, ইট ইজ দ্য নাম্বার অফ ডিকে পার সেকেন্ড। হ্যাঁ, যে এক সেকেন্ডে কয়টা ডিকে হইতেছে এটাকে আমরা কি বলি, অ্যাক্টিভিটি বলি, তাই না? এক সেকেন্ডে কয়টা ডিকে হইতেছে এই জিনিসটাকে আমরা বলি অ্যাক্টিভিটি। সো তাহলে অ্যাক্টিভিটি জিনিসটা কি লেখা যায়, অ্যাক্টিভিটি জিনিসটা এরকম লেখা যায় যে অ্যাক্টিভিটি, এর মধ্যে দেখি অ্যাক্টিভিটিটা কি হবে, রেট অফ ডিকে, তাই না? অ্যাক্টিভিটিটাকে আমরা কি বলতে পারি, অ্যাক্টিভিটি ইজ রেট অফ ডিকে। সো তাহলে এটাকে আমরা ক্যালকুলাস ফর্মে যদি এরকম কনভার্ট করি, যে কি লেখা যায়, a ইকুয়ালস টু dn বাই dt। হ্যাঁ, যে অ্যাক্টিভিটি ইকুয়ালস টু কি হবে, dn ডিভাইডেড বাই dt, যে নাম্বার অফ ডিকে পার সেকেন্ড যেটা হইতেছে, মানে কি যে অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু dn বাই dt, যেটা আমরা ফর্মুলা ডেফিনেশন থেকে আমরা এই ফর্মুলাটা বলতে পারি। dn বাই dt দিয়ে কি বুঝাইতেছি, যে নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল ডিকেইং পার সেকেন্ড। ওকে, এইখানের জন্য আমাদের মাইনাসটা আসবে, মাইনাসটা কেন, বিকজ both the number of particle and activity is decreasing. ওকে, এই মাইনাস সাইন গুলো ইম্পর্টেন্ট না, মাইনাস সাইন গুলো আমাদের না দিলেও প্রবলেম নাই, ফর্মুলা যখন ইউজ করব আমরা এক্সামের জন্য, যখন ফর্মুলা ইউজ করব তখন এই মাইনাস সাইন গুলো আমাদের কোনো ইম্পর্টেন্স আসবে না, মাইনাস সাইন গুলো ইগনোর করলেও কোনো প্রবলেম নাই। সো অ্যাক্টিভিটির আমাদের এই দুইটা ফর্মুলা, এই দুইটা ফর্মুলা আমাদের ক্যালকুলেশনের জন্য কাজে আসবে আর। ওকে, তো অ্যাক্টিভিটির আমাদের দুইটা ফর্মুলা, একটা কি অ্যাক্টিভিটি is equal to decay constant into number of unstable particle, আর আরেকটা হলো activity is equal to dn by dt, মানে কি নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল চেঞ্জিং পার সেকেন্ড, যে নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল কি করবে, পার সেকেন্ড কমতে থাকবে না। সো তাহলে ওই জিনিসটা থেকে আমরা অ্যাক্টিভিটির এই ফর্মুলাটা বলতে পারি। ওকে, তো তাহলে অ্যাক্টিভিটির আমরা এই দুটো ফর্মুলা পাইছি, এই দুটো ফর্মুলা আমাদের ম্যাথ যখন ফেস করব তো তখন ওখানের মধ্যে ইউজ করতে হবে। ওকে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? প্রত্যয়, না ভাই, ভাই আমরা যখন অ্যাক্টিভিটির মানে নাম্বারটা পাবো, এটা আমরা জাস্ট অ্যানসারে নাম্বারটা লিখবো, মাইনাস সাইনটা দিব না। মাইনাস সাইন কিছু লাগবে না, ফর্মুলাতে মাইনাস সাইন দরকার নাই, আমরা শুধু ভ্যালু গুলো তুমি বসাই জাস্ট দিব। বুঝাইলা মাইনাসটা কেন। হ্যাঁ, মাইনাসটা কেন আমাদের নরমালি ফর্মুলার মধ্যে পাবা মাইনাস, কিন্তু ম্যাথ করতে সময় মাইনাসের কোনো ইউজ করতে হয় না। ঠিক আছে, ওকে। সো তাহলে এটা ছিল আমাদের অ্যাক্টিভিটির ফার্স্ট অফ অল ডেফিনেশন, দেন অ্যাক্টিভিটির দুটো ফর্মুলা। এখন রেডিও অ্যাক্টিভ ডিকে কে আমরা একটা জিনিস বলি। হ্যাঁ, রেডিও অ্যাক্টিভ ডিকে কে আমরা কি বলি, এই জিনিসটা আমরা লিখি, দাঁড়াও এক মিনিট। রেডিও অ্যাক্টিভ ডিকে কে আমরা বলি স্পন্টেনিয়াস। এই জিনিসটার মানে কি, এই জিনিসটা এখন তোমরা বলবা। সরি,
radioactive decay is spontaneous. Spontaneous মানে কি এটা একজন বলো। ভাইয়া কন্টিনিউয়াসলি হইতে থাকবে জিনিসটা। এই ডেফিনেশন তোমাদেরকে ও লেভেলসে থাকতেও বলছিলাম যে কন্টিনিউয়াসলি না, যে স্পন্টেনিয়াস মানে কন্টিনিউয়াসলি হইতে থাকবে এমন কিছু না। স্পন্টেনিয়াস মানে কি সুমিত মনে আছে? ওয়ামা ভাইয়া স্পন্টেনিয়াস মানে তো কন্টিনিউয়াস, কিন্তু এইটার মধ্যে তো কন্টিনিউয়াস হয়, মানে হয় কিন্তু আর কি ওভাবে হয় না। স্পন্টেনিয়াস মানে কি? স্পন্টেনিয়াস মানে হলো সামথিং দ্যাট অকার্স বাই ইটসেলফ। অন স্পট। না আচ্ছা না, না, আমি সামথিং দ্যাট ওয়াও। অকার্স বাই ইটসেলফ। ওকে, সামথিং দ্যাট অকার্স বাই ইটসেলফ, যে আপনা আপনি হয়, কোন একটা জিনিস আপনা আপনি হবে, তাকে বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্স করা লাগে না। যে তোমার একটা রেডিও অ্যাক্টিভ পার্টিকেল আছে, তুমি বাইরে দিয়ে কোনো লাঠি দিয়ে ওই অ্যাটমটাকে গুতা বানায় ডিকে কর ডিকে কর ডিকে কর, এমন কোনো তাকে গুতাগুতি করা লাগে না। সে কি করে? ডিকে করলে আপনা আপনি করবে। ওকে, সো তাহলে স্পন্টেনিয়াস কি? সামথিং যেটা কি হয় নিজে নিজে হয়। ওকে, যেটা আপনা আপনি এরকম হয়ে যায়, সো তাহলে ওই জিনিসটাকে আমরা কি বলি? স্পন্টেনিয়াস বলি। সো এই ব্যাপারটার মানে কি, এটা আমরা আলাদা করে লিখে রাখি। এটার মানে কি? which means যে does not require any outside influence, does not require any, মানে কোনো এক্সট্রা এনার্জি লাগে না আর কি ডিকে না, করার জন্য, হ্যাঁ ওই একা একাই জিনিসটা হতে থাকে। outside or external influence, অলরাইট। তো তাহলে এক্সটার্নাল কোনো ইনফ্লুয়েন্স ছাড়াই যে জিনিসটা আপনা আপনি হয় ওইটাকে আমরা বলি স্পন্টেনিয়াস। ওকে, সো এই ব্যাপারটা হলো স্পন্টেনিয়াস এর জিনিসটা ছিল। আমি জানতাম যে তোমাদের অনেকজন তোমরা ভুলে যাবা, এটা মনে থাকবে না, এর জন্য এটা আমি আলাদা করে এখন আবার জিজ্ঞাসা করলাম। ওকে, সো এটা ও লেভেলসে থাকতে সময় আমি ফার্স্টে ক্লিয়ার করে দেই যে স্পন্টেনিয়াস মানে কি। স্পন্টেনিয়াস মানে কন্টিনিউয়াস না, স্পন্টেনিয়াস মানে হলো যেটা কি হয় আপনা আপনি হয়। ওকে, যার কোনো আউটসাইড কোনো ইনফ্লুয়েন্স লাগে না। ওকে, সো এইটা একটা ব্যাপার যে রেডিওঅ্যাক্টিভ ডিকে ইজ স্পন্টেনিয়াস। সো তাহলে এই জিনিসটা আমরা দেখলাম। এন্ড রেডিওঅ্যাক্টিভ ডিকে কে আরেকটা জিনিস বলে, রেডিওঅ্যাক্টিভ ডিকে ইজ এন এক্সপোনেনশিয়াল ডিকে। ওকে, রেডিওঅ্যাক্টিভ ডিকে কে আরেকটা জিনিস বলে, কি বলে? রেডিওঅ্যাক্টিভ ডিকে is an exponential decay. Radioactive decay is an exponential decay. Exponential decay, and more specifically যদি বলি যে it is a first order reaction. তোমরা কেমিস্ট্রিতে অর্ডার অফ রিঅ্যাকশন পড়ছো না? জি ভাইয়া। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে কি হয় বলো তো আরিফিন? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মধ্যে হয় মানে তোমার ইকুয়েশন যেটা স্টয়কিওমেট্রিক ইকুয়েশন যেটা ওটা অনুযায়ী তোমার প্রোডাক্ট মানে আর কি বলতে গেলে ডেফিনেশনটা ভুলে গেছি। তোমার আরডিএস এর মধ্যে দুইটা প্রোডাক্ট থাকবে আর পাওয়ার 1 থাকবে আর কি। মানে যদি রেট কনস্ট্যান্টের থিওরিটা ধরি তাহলে কে ইনটু a raised to appropriate power of 1 b raised to appropriate power of 1। এইখানের মধ্যে তোমার ব্যাপারটা কি? এখানের মধ্যে তোমার ব্যাপারটা হলো যে তোমার ব্যাপারগুলো বুঝে বুঝে পড়া লাগবে। ফার্স্ট অফ অল জিরো অর্ডার মানে কি বলো তো ওয়ামা? হোয়াট ইজ আ জিরো অর্ডার রিঅ্যাকশন বলতে পারবা? মানে হচ্ছে যে রেটে ফার্স্টে যে রেটে ডিকে হইছে সেকেন্ডে সেম ওইটারই হাফ হিসেবে ডিকে হবে। এটা জিরো অর্ডার? হ্যাঁ, এটা জিরো অর্ডার। তো আচ্ছা, ফার্স্টে তোমরা একটা কাজ করো, আমি তোমাদের কাছে একটু হাফ কেমিস্ট্রি লাইফে করাই অল্প। ডিকে হলো, তো ওইটার হাফ হইতেও সেম হাফ লাগবে আর কি। তোমাদেরকে আমি ফার্স্টে আজকে একটু কেমিস্ট্রির একটা ওভারভিউ দেই। তোমাদের কেমিস্ট্রি ইউনিট 4 এ পড়ছো না? এখানের মধ্যে দেখো আমি তোমাদেরকে কয়টা অ্যাক্সিস এঁকে দেই, তোমরা এখানের মধ্যে অ্যানোটেট করবা। হ্যাঁ,
স্ক্রিনের মধ্যে অ্যানোটেট করে আমাকে দেখাবা যে কোনটা কোন রিঅ্যাকশনের জন্য গ্রাফ। ওকে, কোনটা কোন রিঅ্যাকশনের জন্য গ্রাফ এইগুলো তোমরা আমাকে এখানে অ্যানোটেট করে দেখাবা। সো ফার্স্টে এখানের জন্য তোমরা ড্র করবা, দিস ইজ ফর zero order reaction, this is for first order reaction. Okay, so এখন ফার্স্টে অ্যানোটেশনটা অন করে দেই, ওয়েট। ওকে, অ্যানোটেশন অন করে দিছে। এখন ওয়ামা তুমি জিরো অর্ডার রিঅ্যাকশনের গ্রাফটা আঁকো তো। যে জিরো অর্ডার এখানে ওয়াই অ্যাক্সিসে কি থাকে ওয়ামা? কনসেন্ট্রেশন থাকে। ওয়াই অ্যাক্সিসে হলো কনসেন্ট্রেশন অর নাম্বার অফ পার্টিকেল, যেটাই বলো। তো এখানে কনসেন্ট্রেশন দিলাম, ভালো কথা, কনসেন্ট্রেশন আর এক্স অ্যাক্সিসে থাকে টাইম, তাই তো? হ্যাঁ। ওকে, তো তাহলে এখন তুমি অ্যানোটেট করে দেখাও জিরো অর্ডারের জন্য গ্রাফটা দেখতে কেমন হয়। সুমিতের ইন্টারনেটে মনে হয় প্রবলেম করতেছে, বারবার বাইরে যাইতেছে আবার আসতেছে। ও, আমার লাইন তো সোজাই হয় না। ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার আইডিয়া বুঝছি মেইনলি যে তুমি জিরো অর্ডারের জন্য বলতেছো একটা স্ট্রেট লাইন হবে, যে কনসেন্ট্রেশনের একটা সার্টেন ভ্যালু ছিল, ওটা কি করবে, এরকম রেটে কমতে থাকবে, তাই তো? টাইমও সেভাবে ওভাবে ডিক্রিজ হচ্ছে। হ্যাঁ। সো এই জিনিসটা তো তুমি গ্রাফ আঁকছো ঠিক, কিন্তু তোমার এক্সপ্লেনেশন একটু প্রবলেম ছিল আর কি, ওগুলো আমি এখন ক্লিয়ার করে দিব, সমস্যা নাই। এখন তুমি একটু কষ্ট করে ফার্স্ট অর্ডারের জন্য এঁকে ফেলো গ্রাফটা। ফার্স্ট অর্ডারের গ্রাফ কেমন হবে? হ্যালো ভাই, কথা শোনা যায়? হ্যাঁ, এখন Oh, শুনতে wow. পাইতেছি। ও এতক্ষণ যে উল্টায় ফেললাম কথা বললা, কিছু শোনা গেল না। তোমার ইন্টারনেটে মনে হয় প্রবলেম করতেছে, যে তুমি একটু আগে আবার বের ও হইলা আবার আসলা। না, বুঝছি, ওই যে ওয়াইফাই থেকে মোবাইল ডাটা সুইচ করছি তো হঠাৎ করে অ্যাক্টিভেট হয়ে গেছে। আচ্ছা, সো তাহলে ওয়ামা এটা কিসের জন্য আঁকছো? দিস ইজ ফর First order. ফার্স্ট অর্ডার। এখন সেম অ্যাক্সিসে ডিফারেন্ট একটা কালার ইউজ করে, হ্যাঁ, ডিফারেন্ট একটা কালার ইউজ করে সেম অ্যাক্সিসে সেকেন্ড অর্ডারের জন্য আঁকো তো। ওই অ্যাক্সিসে সেকেন্ড অর্ডারের জন্য আঁকবো। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট অর্ডারের যে গ্রাফটা আঁকছো এটার সাথে এখন সেকেন্ড অর্ডারের গ্রাফটা আঁকো। আচ্ছা দাঁড়াও, স্ক্রিনটা আবার চলে গেছে, সরি, একটা মিনিট একটু ওয়েট করো। এত বাজে প্রবলেম দিলে। এক মিনিট একটু ওয়েট করো, ওকে? স্ক্রিনটা এটা ঠিক করে নেই। ক্লাসে তো কম, ওরা মাস্টাররা কোথায়? মাসনাদের ওর জুমে ক্লাস করতে সময় ল্যাগ করে, ইন্টারনেট স্পিড কম, এর জন্য পরে ইউটিউব ভিডিও দেখে না। তাহলে বাকিরা? বাকি আরাফ, ওর মনে হয় আজকে সমস্যা, আর বাকি জুনায়েদ শুধু আসে নাই। এত ক্লাস কে কজনই করে, আর কি করে না? না, এত বেশি মানুষ করে না। ওকে, সো তাহলে ওয়ামা এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছো আবার? জি ভাইয়া। তো তুমি যেটা আঁকছিলে, আমি তোমার গ্রাফগুলো ফার্স্টে এঁকে রাখি, যে তুমি এটা আঁকছিলা ফার্স্ট জিরো অর্ডারের জন্য, দেন এরকম একটা ড্র করছো তুমি ফার্স্ট অর্ডারের জন্য, তাই না? হ্যাঁ। এখন তুমি সেকেন্ড অর্ডারের জন্য সেম অ্যাক্সিসের মধ্যে ড্র করে দেখাও, যে ফার্স্ট অর্ডারের যে গ্রাফটা আঁকলাম না, এখানের মধ্যে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের গ্রাফ এঁকে দেখাও কেমন হয়। আরে কি স্ক্রিন এমন করতেছে কেন? আমি মনে করছি আমার কি জানি হয়েছে, আমি শুনতে পারি না। মেজাজটা খারাপ করতেছে।
টানা অনেকক্ষণ ক্লাস নিলে এগুলো এত ভেজাল করতে থাকে, শনিবার দিনটা প্যারা অনেক বেশি। ওকে, সো উই হ্যাভ আওয়ার স্ক্রিন ব্যাক। তো এখন ওয়ামা ডু দ্য অনার, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের গ্রাফটা একটু স্কেচ করে দাও। লাল কালি দিয়ে মাত্র কি আঁকলা, মুছে দিলা যে? ওয়ামা কি আঁকতেছো নাকি? ওকে, ভেরি গুড। সো তাহলে তুমি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য গ্রাফটা এঁকে ফেলছো, আমি অ্যানোটেশনটা মুছে দিয়ে আমি নিজে প্যাডের মধ্যে ড্র করে দিই। ওকে ওকে, সো Okay. তাহলে এটা ক্লিয়ার করে দিলাম। সো নাও ওয়ামা যেটা ড্র করলো যে সেকেন্ড অর্ডারের জন্য গ্রাফের স্লোপটা আরো বেশি তাড়াতাড়ি এরকম নিচে নেমে যায়। ওকে, এখন এই যে আমরা অর্ডার অফ রিঅ্যাকশন গুলা যে এমন এমন আঁকি, হ্যাঁ, এখন আরেফিন বলো তোমার অর্ডার অফ রিঅ্যাকশন গুলা ফর্মুলা গুলা বলো। কেমিস্ট্রি বই বের করো, তোমার বের করে কেমিস্ট্রি বই থেকে দেখে দেখে বলো, সমস্যা নেই। বলতেছি, তোমার যদি একটাকে কনস্ট্যান্ট ধরে রাখি, বি এন, এখানের মধ্যে তো দুইটা রিঅ্যাকট্যান্ট থাকে, একটা কথা হলো অনেক এ দূরে আর থেকে একটা আসতেছে হলো আরেফিন। সরি ভাই, সরি ভাই, ভাইয়া কেমিস্ট্রির মধ্যে যতটুকু করছিলাম তোমার এই দুইটা রিঅ্যাকশন থাকে, একটা এ আর বি। বিটাকে যদি কনস্ট্যান্ট ধরি তাহলে কে থাকে, এইটা তখন আমি কে। তোমাকে জিজ্ঞাসা করি নাই, এই জিনিস আমি তোমাকে জিজ্ঞাসা করি নাই। তোমাদের স্টুডেন্ট বুকে ফর্মুলা লেখা নাই? হ্যাঁ আছে, কিন্তু স্টুডেন্ট বুকটা না আমার পিডিএফ এর মধ্যে আছে, বের করতে সময় লাগবে। ওয়ামার কাছে আছে না স্টুডেন্ট বুকটা? ওয়ামা হ্যাঁ ভাইয়া দাঁড়াও খুঁজে বের করি, দিতে হ্যাঁ, হবে বই। স্টুডেন্ট বুকটা একটু খুঁজে বের করে আমাকে ফর্মুলা গুলো বলো। আর সুমিত কি কি বলতেছিলা? ওয়ামা খুঁজে আনতে আনতে তোমার কথা শুনি, কি বলতেছিলা তুমি? না কিছু বলতেছিলাম না তো, না মানে বললাম আর কি, যে মানে বলছিলাম একটা কথা যেটা এখন বলতে পারতেছি না আবার। ঠিক আছে, কি কথা বলছিলাম, বাজে একটা কথা। কথা বলতে পারতেছি না ওটা। তো আমরা এখানে বললে ফার্স্ট অর্ডার আসলে রিঅ্যাকশনে, হ্যাঁ বলো ওয়ামা। জিরো অর্ডার হচ্ছে কে rate equals to k 0 k to ভাইয়া, হ্যাঁ rate equals to k মানে into a আরেকবার বলো তো, রেট ইকুয়ালস টু কে into a। কে ইনটু এ, হ্যাঁ এটাই। এটা তো ফার্স্ট হ্যাঁ। অর্ডারেরটা, এটা জিরো অর্ডার ইকুয়েশন, এই যে আমি দেখতেছি। জিরো অর্ডার দেখতেছি আমি, কে ইনটু এ তারপরে টু দ্য পাওয়ার 0। হ্যাঁ ওটাই তো, রেট তারপরে ইকুয়ালস টু কে। তো এখন এখানের মধ্যে এ দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করতেছি ওয়ামা? ওই যে নাম, যে মলিকিউলটা আমার রেট ডিটারমাইনিং স্টেপে পার্ট নিতেছে ওইটা, আচ্ছা, which is থার্ড basically ব্র্যাকেট, নিতেছে না। থার্ড ব্র্যাকেট, তো এখানের মধ্যে ব্র্যাকেটে জিরো দাও। অর্ডার মানে কি? দা রেট অফ দা রিঅ্যাকশন ডাজ নট ডিপেন্ড অন এনি কনসেন্ট্রেশন। ওকে, কনস্ট্যান্ট, হ্যাঁ ওই যে রেট অফ রিঅ্যাকশনটা মলিকিউলটা আমাদের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, রেট অফ রিঅ্যাকশন উইল অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট। ওকে, সো এখানের জন্য জিরো অর্ডারের জন্য কি হবে? the rate of reaction will always remain constant. That's why যে এখানের মধ্যে দেখো আমরা কি বলি,
আমরা বলি না যে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে রেট অফ রিঅ্যাকশন দেয় না? রেট অফ রিঅ্যাকশন দেয়, হ্যাঁ। তো তাহলে এই যে দেখো কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ যদি একটা স্ট্রেট লাইন হয়, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ যদি একটা স্ট্রেট লাইন হয়, তো তার মানে কি রেট অফ রিঅ্যাকশন এখানের জন্য কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ওকে, রেট অফ রিঅ্যাকশন এখানের জন্য থাকবে কনস্ট্যান্ট। সো এইটা, এরপরে এইখানের জন্য ফার্স্ট অর্ডারের জন্য ফর্মুলা কি? কে এ কে এ টু দি পাওয়ার, হ্যাঁ, ও তো a টু দি থার্ড পাওয়ার 1ই ব্র্যাকেট তো, দিয়ে 1, হ্যাঁ, 1 লিখা না লিখা কি কথা। আর সেকেন্ড অর্ডারের জন্য a টু দি পাওয়ার 2। a টু দি পাওয়ার 2, হ্যাঁ। তোমাদেরকে টাইমের কোনো ইকুয়েশন দেওয়া নাই নতুন স্টুডেন্ট বুকে? হ্যাঁ, দাঁড়াও, ওই যে আছে টাইমের লন ইকুয়েশন, কে দিয়ে। হ্যাঁ টাইমের ইকুয়েশন গুলো বলো ফার্স্টে জিরো অর্ডারের জন্য। আল্লাহ, এখন এটা কই খুঁজবো? এগুলো ফর্মুলা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, এগুলো তো একদম মজার জিনিস। টাইমের ফর্মুলাটা বলো তো ওয়ামা। ভাইয়া দাঁড়াও, একটু খুঁজতে দাও, ওকে, বুঝতে পারিনি আমি। ওই সেম পেজেই তো থাকার কথা। না না, ওইটা ওই পেজে নাই। ওকে, আচ্ছা, খুঁজে বের আমি করো, সমস্যা নেই। ইকুয়েশন করে গেছি। আরে কই গেল এটা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো ওই জিনিসটা আমরা পরে দেখতে পারবো। এখানের মধ্যে তোমাদেরকে বলি যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের অ্যাকচুয়ালি সিগনিফিকেন্সটা কি। ওকে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এখানের মধ্যে তো একটা জিনিস বোঝা যাইতেছে কি, যে দ্য রেট অফ রিঅ্যাকশন ডাজ ডিপেন্ড অন দ্য কনসেন্ট্রেশন, বাট কনসেন্ট্রেশনের শুধু পাওয়ার কত? 1। ওকে, কনসেন্ট্রেশনের শুধু এখানের মধ্যে পাওয়ার হবে 1। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, এইখানে রিগার্ডলেস যে জিরো অর্ডারের জন্য যে তোমার কনসেন্ট্রেশন, শুরুতে তুমি কনসেন্ট্রেশন যত বেশি দাও আর যত কম দাও, ইট ডাজন্ট ম্যাটার, রিঅ্যাকশনের রেট অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। ওকে, আর তোমার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য তোমার কি করবে, শুধু একটা রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশনের সাথে সে প্রপোর্শনাল, এন্ড ওই কনসেন্ট্রেশনের পাওয়ারও কত? 1। তো এখানের মধ্যে ব্যাপারটা কি হয় দেখো, এখানে গ্রাফটা আমি ওরকম কেয়ারফুলি ড্র করার ট্রাই করব যেন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতো হয় ব্যাপারটা। কেমন ব্যাপার দেখো এখানের মধ্যে গ্রাফটা ড্র করে দেখাই, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। ওকে, সো দিস আর দ্য অ্যাক্সেস, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। সো এখানে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, ভালো কথা। তো এখন লেট মি স্কেচ দ্য গ্রাফ, যে গ্রাফটা অ্যাকচুয়ালি আমাদের এরকম একটা শেপ আসে। নাও হোয়াট ডাজ দ্যাট মিন? এখানের মধ্যে দেখো, দিস ইজ দ্য ইনিশিয়াল ভ্যালু। ওকে, দিস ইজ দ্য ইনিশিয়াল নাম্বার অফ পার্টিকেল। সাপোজ ইনিশিয়াল নাম্বার অফ পার্টিকেল কে আমরা বলতেছি n নট। অলরাইট, সো এখন এটা হলো n নট। সো তাহলে n নট এর হাফটা কোথায়? এমন একটা জায়গায় না, যেখানে মার্ক করলাম এই জায়গায় কি ইনিশিয়াল ভ্যালুর অর্ধেক হবে না এখানে? ওয়ামা, জি ভাইয়া, আবার বলো একটু। এই যে n নট বাই 2 যেখানে লিখছে, এটা কি এই উপরের এই যে এটা n হচ্ছে হাফ নটটা হয়ে আছে গেছে ওইটার আমার অর্ধেক concentration। জায়গাটার মধ্যে না? হ্যাঁ হ্যাঁ, তো এখন n নট বাই 4 কোন জায়গায় হবে? n নট বাই 4 হবে হাফ এরও হাফ। হাফেরও হাফ, হ্যাঁ। তো তাহলে এখানে, এরপরে এখানের মধ্যে কি হবে? n নট বাই 8। 8, যেটা হচ্ছে 1, ওই 4 এরও হাফ। হ্যাঁ, সো এখন এখানের মধ্যে দেখো, আমি যদি ব্রোকেন লাইন ড্র করি, এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি হয়, যে সরি, এখানের জন্য আমি যদি এরকম লাইনগুলো ড্র করতে থাকি, খেয়াল করো কাজটা কি হইতেছে।
সরি, এখানের মধ্যে একটু বড় হয়ে গেছে আর কি গ্রাফটা। এখানের মধ্যে এই জিনিসটা একটু সেকেন্ড অর্ডারের মতো গ্রাফ হয়ে গেছে, ফার্স্ট অর্ডার হলে আরেকটু এমন হইতো। দাঁড়াও, এটা আমি সুন্দর মতো ফার্স্ট অর্ডারের একটা গ্রাফ ড্র করে নিই। একটা মিনিট ওয়েট করো। মানে ফার্স্ট অর্ডারটা হচ্ছে আর একটু স্টিপার হয় আর কি, মানে ফার্স্ট অর্ডার স্টিপার বলতে কার্ভটা একটু সুন্দর হয়, একটু উঁচা কার্ভ হয়। যে এখানের মধ্যে এই গ্লাসের উপরে আসলে আঁকা অনেক কষ্ট, বুঝছো, পিছলায় যায়। নরমালি বোর্ডে এরকম সুন্দর করে কার্ভ আঁকতে পারি, গ্লাসের আমি উপর ধরি ফিঙ্গার দিয়ে চলে যায়, লাভ দিয়ে কই যেন ধর। ওকে, সো তাহলে দিস ইজ গিভিং মোর অর লেস দা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। কেমন দেখো, এই যে ইনিশিয়াল ভ্যালু কত ছিল দেখো আরিফিন, এখানে খেয়াল করো, এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, যে ইনিশিয়াল ভ্যালু ছিল n নট, n নট এর হাফ কত, n নট বাই 2, দেখছো? n0/2 তো দেখছি। তাহলে এখন এখানের মধ্যে কাজটা কি, দ্য টাইম টেকেন ফর দ্য নাম্বার অফ পার্টিকেল টু ডিক্রিজ ফ্রম ইনিশিয়াল ভ্যালু টু হাফ অফ দ্য ভ্যালু, এই টাইমটাকে আমরা কি বলবো, হাফ লাইফ। ওকে, দেন দেখো n0/2 থেকে n0/4 এ নামতে এখানের মধ্যে দেখো কি করছে, ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম নিচ্ছে না, এখানের মধ্যে কি করতেছে সে, ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম নিতেছে। সো তাহলে এখানের জন্য এটা কি আরেকটা হাফ লাইফ। দেন n0/4 থেকে n0/8 এ নামার জন্য কি করতেছে, দাও সরি, n0/4 থেকে n0/8 এ নামার জন্য আমাদের ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম নিচ্ছে। সো তাহলে এটা হলো আমাদের থার্ড হাফ লাইফ। এখন এখানের মধ্যে দেখো হাফ লাইফের ভ্যালু গুলা কি কনস্ট্যান্ট, দেখছো সবগুলা হাফ লাইফ, যে প্রত্যেকবার হাফ হইতে কি লাগতেছে, প্রত্যেকবার হাফ হইতে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম নিচ্ছে। ওকে, প্রত্যেকবার হাফ হইতে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম নিচ্ছে, এর জন্য এটাকে আমরা কি বলতেছি, এর জন্য এটাকে আমরা বলতেছি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ব্যাপারটা কেমন দেখো, ইনিশিয়ালি when the number of particles were higher, okay, initially when the জিনিসটা বলতেছিলাম দেখো আরিফিন, যে তোমার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কেন আমরা বলতেছি, বিকজ the reaction rate is dependent upon concentration. And how is it dependent, তোমার নাম্বার অফ পার্টিকেল অর কনসেন্ট্রেশন যত কমে যাবে, যে রিঅ্যাকটেন্টের নাম্বার যত কমে যাবে তত কি করবে, রেট অফ রিঅ্যাকশনটাও কমে যাবে। রিঅ্যাকটেন্টের নাম্বার যত বেশি থাকবে রেট অফ রিঅ্যাকশনও তখন বেশি থাকবে। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কেমন, কাহিনীটা কি দেখো, যে ইনিশিয়ালি দ্য নাম্বার অফ পার্টিকেল ইজ ভেরি হাই। সো তাহলে ডিকে রেট, যে ফার্স্টের দিকে দেখো আমরা যদি এখানে ট্যানজেন্ট ড্র করি, যে এখানে গ্রাফগুলোতে দেখো আমরা যদি এখানে ট্যানজেন্ট ড্র করি, দ্য ট্যানজেন্ট উইল বি ভেরি স্টিপ। ওকে, the tangent will be very steep, so this will imply what, this will imply that প্রথমের দিকে কি rate of reaction অনেক বেশি, এরপর যত এরকম নিচে নামতেছে দেখো rate of reaction কি করতেছে, rate of reaction আস্তে আস্তে কমতেছে না, যে ট্যানজেন্টের স্টিফনেস গুলো কি করতেছে, as the number of particles are decreasing the rate of reaction is also decreasing, because তোমার পার্টিকেলের কনসেন্ট্রেশনের উপর কি করতেছে, সে রিঅ্যাকশনের রেটটা ডিপেন্ড করতেছে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, প্রথমে নাম্বার অফ পার্টিকেল অনেক বেশি ছিল, সো তখন তাড়াতাড়ি ডিকে করে করে সে কি হয়ে গেছে, হাফ হয়ে গেছে। এখন যে নাম্বার অফ পার্টিকেল কমে গেল, এখন ডিকে রেটটাও কি করলো, কমে গেল না। সো তাহলে এখন আবার হাফ হওয়ার পর যা আছে ওইটা আবার হাফ হইতে কি লাগবে, আবার তোমার আস্তে আস্তে যদি ডিকে করে, সো তখন ইভেন্চুয়ালি যায় তাদের কি লাগতেছে, সেম অ্যামাউন্ট অফ টাইম লাগতেছে। সো এরকম স্পেশাল টাইপ অফ একটা রিঅ্যাকশনের জন্য তাকে আমরা কি বলি, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ওকে, যে অলওয়েজ তোমার কনসেন্ট্রেশন হাফ হইতে কি লাগবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম নিবে। ওকে, সো এর জন্য এই স্পেশাল টাইপ অফ রিঅ্যাকশনটাকে আমরা কি বলি, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তো এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের সিগনিফিকেন্সটা কি, ওইটা এখানের মধ্যে লিখবো, যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের সিগনিফিকেন্সটা কি। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের সিগনিফিকেন্স এই পাশে আমরা লিখে রাখি, কি হবে, the half life will remain constant for a certain radioactive isotope. The half lives will remain constant
will remain constant for a particular radioactive isotope, যে কোন একটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপের হাফ লাইফ অলওয়েজ কি থাকবে, সেম থাকবে, বিকজ রেডিওঅ্যাক্টিভ ডিকে কি কেমন টাইপের রিঅ্যাকশন ফলো করে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতো ফলো করে, যে আমাদের নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল যত কমবে ডিকে রেটও কি করবে, কমে যাবে। সো ডিকে রেট যে কমে যায় এই জিনিসটা তো আমরা এই ফর্মুলা থেকেও দেখতে পারি, যে অ্যাক্টিভিটির এই ফর্মুলা থেকে, যে নাম্বার অফ পার্টিকেল যত কমে যাইতেছে অ্যাক্টিভিটি কমে যাইতেছে, মানে কি নাম্বার অফ ডিকে পার সেকেন্ডও কি করতেছে, কমে যাইতেছে। বুঝতে পারতেছো কি বলতেছি প্রত্যয়? জি ভাই বুঝতেছি। ওকে, সো তাহলে আমাদের এইগুলা হলো ফার্স্ট অফ অল অ্যাক্টিভিটি, নাম্বার অফ পার্টিকেল, এইগুলা রিলেটেড ডিসকাশন। তোমাদের ক্যাপাসিটরের চ্যাপ্টারের সময় মনে আছে, ক্যাপাসিটরের চ্যাপ্টারের সময় অনেক বড় একটা ডেরাইভেশন দেখাইছিলাম, যে ক্যাপাসিটরের চার্জের ফর্মুলা বের করছিলাম, মনে আছে? ক্যাপাসিটরের চার্জের ফর্মুলা কি, ডিসচার্জিং প্রসেসের সময় কিউ ইকুয়ালস টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, এমন ছিল। ভি ইকুয়ালস টু ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, এরপরে আই ইকুয়ালস টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। ওকে, সো দিস ওয়ার দ্য ফর্মুলা ফর ক্যাপাসিটর ডিসচার্জিং প্রসেসের জন্য। ইউজিং দ্য সিমিলার প্রসেস, হ্যাঁ, ইউজিং দ্য সিমিলার প্রসেস আমরা কি করতে পারি, এরকম, এইটাও তো এক্সপোনেনশিয়াল ডিকে না, ক্যাপাসিটরের ডিসচার্জিং প্রসেসও ছিল এক্সপোনেনশিয়াল, রেডিওঅ্যাক্টিভ ডিকেও তো এক্সপোনেনশিয়াল। তো এখন রেডিওঅ্যাক্টিভ ডিকের জন্য সেম ওয়েতে ডেরাইভ করা যায়, ডেরাইভেশন আমাদের নাই, ডেরাইভেশন দরকার নাই। হোয়াট উই নিড দ্য ফর্মুলা। কি কি ফর্মুলা? n equals to n naught e to the power minus lambda t, a equals to a naught e to the power minus lambda t। a আর n এরা তো ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই না? যে নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল আর অ্যাক্টিভিটি এরা ডিরেক্টলি প্রপোর্শনাল। সো তাহলে a এর ফর্মুলা যা হবে, এর এগেইনস্টে অর এর পরিবর্তে আমরা যদি n বসাই দেই, তো তাইলে পরে ফর্মুলা কি থাকবে, সেম জিনিস, শুধু একবার আমরা একটাতে নাম্বার অফ পার্টিকেল কনসিডার করতেছি, আরেকটাতে কি করতেছি, অ্যাক্টিভিটি কনসিডার করতেছি। ওকে, সো তাহলে এখানের মধ্যে কি, these are derived using the same concept of a discharging capacitor। ওকে, যে একটা ডিসচার্জিং ক্যাপাসিটরের জন্য যেরকম আমাদের ফর্মুলা ডেরাইভেশন ছিল, সেম টাইপের কনসেপ্ট ইউজ করে এখানের মধ্যে ডেরাইভ করা যায়, বাট উই ডোন্ট নিড দ্য ডেরাইভেশন, আমাদের শুধু এই ফর্মুলাগুলো জানলেই হবে। এন্ড ফর্মুলাগুলো আমাদের এক্সাম স্ক্রিপ্টে দেওয়া থাকবে। ওকে, ফর্মুলাগুলো আমাদের এক্সাম স্ক্রিপ্টে দেওয়া থাকবে, সো এটা নিয়ে আমাদের ওয়ারি করার দরকার নাই। এখন এখানের মধ্যে দেখো, আমাদের হাফ লাইফের একটা ফর্মুলা ডেরাইভ করব, এই জিনিসটা আমাদের আসবে, যে সরি, deriving formula of half-life, deriving formula of half-life। So first of all, half-life এর ডেফিনেশনটা কি ছিল? ফারহান আরেকবার বলো তো, what was the definition of half-life? এই যে একটা রেডিওঅ্যাক্টিভ ডিকে ম্যাচটা হাফ কমতে যত টাইম লাগে ওটা হাফ লাইফ বলে। ওই জিনিসটাই, যে হাফ লাইফের ডেফিনেশন যদি আমরা আলাদা করে লিখে রাখি, ফার্স্টে ডেফিনেশন অফ হাফ লাইফ ওটা লিখে রাখি। ওকে, ফার্স্টে ডেফিনেশন অফ হাফ লাইফ, হোয়াট ইজ দিস ডেফিনেশন অফ হাফ লাইফ। এই জিনিসটা এমন ভাবে মনে রাখতে হবে, বিকজ আমাদের এ লেভেলস এ মার্কস বেশি থাকে। সো যদি আমাদের ভাগ্য ভালো থাকে, ডেফিনেশন যদি চায় জীবনে, তো তাইলে পরে এই ডেফিনেশন লিখলে কখনো মার্ক কাটতে পারবে না। কি লিখবো আমরা, যে ইট ইজ দ্য এভারেজ টাইম টেকেন, it is the average time taken for the initial activity of a radioactive isotope
for the initial activity of a radioactive isotope to decrease by half. Okay, it is the average time taken for the initial activity of a radioactive isotope to decrease by half. So এটা হলো mainly আমাদের half life এর definition. Okay, ভালো কথা. So now what if I say যে after one half life যে initially there are n naught number of particles. Okay, n naught number of particles. Initially there are n naught number of particles. Now after one half life কি হবে আরিফিন, কয়টা পার্টিকেল থাকবে? n naught by 2. n naught by 2. Very good. After one half life, remaining number of particles, the remaining number of particles is equal to what? n naught by 2. So using this formula, কোন ফর্মুলা? এই যে এটা, এই ফর্মুলাটা ইউজ করে কি আসে দেখি। এইটো আবার ফর্মুলাটা দেখাতে পারবো? এই যে এখানের মধ্যে আবার লিখবো, সমস্যা নেই, নিচে আবার লিখবো যে n equals to n naught e to the power minus lambda t. ওকে, ল্যামডা ওই যে মাত্র যেটা দেখে আসলাম ডিকে কনস্ট্যান্ট ওইটা। বুঝছি। ওকে, সো তাহলে we know n equals to n naught e to the power minus lambda t. এখন টাইম যখন নাকি t হাফ, তখন n হবে n naught by 2, ফর্মুলার n naught টা আছে e to the power minus lambda, আর এখানে টাইমের জায়গায় কত লিখবো? t হাফ, যে হাফ লাইফ সমান টাইম। ওকে, এটা বোঝানোর জন্য কি লিখতেছে? t হাফ লিখতেছে। ওকে, সো এখন n naught কি যায়? কাটাকাটি যায় নাকি সুমিত? হ্যাঁ ভাই, তাহলে half equals to e to the power minus lambda t half. সো এখন ইকুয়েশনের দুই পাশে আমরা লন নেই, ইকুয়েশনের দুই পাশে যদি লন নেই তো তাহলে পরে কি আসে? লনের বেস কত প্রত্যয়? লনের বেস 10 না? লনের বেস হলো ই। ও ই। লন হলো ন্যাচারাল লগারিদম, যে লগ বেস ই কে আমরা লন বলি। ওকে, আমি লগ বাই বলছি। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে? সো দিস উইল বি, এটা কি লেখা যায়? লন 2 to the power minus 1 is equal to, এখানে বেস আর মেইনলি আমাদের উপরে যেটা আছে ই ই কাটাকাটি চলে যাবে। সো তাহলে ফাইনালি কি থাকবে? মাইনাস ল্যামডা টি হাফ। ওকে, সো তাহলে এখানের মধ্যে কি আসে? মাইনাস লন 2 is equal to মাইনাস ল্যামডা টি হাফ। সো এখন মাইনাস মাইনাস কাটাকাটি গেল, তো মাইনাস মাইনাস কাটাকাটি গেলে ফাইনালি কি আসে? t half is equal to what? t half is equal to ln 2 divided by lambda, তাই না? ভাইয়া যদি কেমিস্ট্রিতে মানে কেমিস্ট্রির মধ্যে ln 2 ডিভাইডেড বাই k দেওয়া ছিল। হ্যাঁ, ln 2 divided by k, ওখানে ওই যে k এর ভ্যালুটা ওই যে আমাদের কনস্ট্যান্ট যেটা, যে k is the rate at which, ওখানে আমাদের কি করে? রিঅ্যাকট্যান্টের ভ্যালু, যে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ করে। সো এখানের জন্য আমাদের ডিকে কনস্ট্যান্ট, বুঝতে পারছো? সো কেমিস্ট্রির ওই বইয়ের সাথে এই ফর্মুলাটা একদম পুরোপুরি রিলেট করা যায় ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য, তাই না ওয়ামা? এখানের মধ্যে তোমাদের ইয়ের মধ্যে পাবা যে কেমিস্ট্রির ওখানের মধ্যে পাবা যে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য কি আসবে? ডিভাইডেড বাই কে স্কয়ার, এমন আসে না? এটা কি হাফ লাইফের বেসিক ফর্মুলা তার মানে? হ্যাঁ, এটা হলো হাফ লাইফের ফর্মুলা। এটা হলো হাফ লাইফের ফর্মুলা, এই জিনিসটা এইভাবে করে বের করতে হয়। ওকে, সো এখন এই জিনিসটা আমরা কি দেখলাম? দিস ইজ আ ফর্মুলা ফর হাফ লাইফ। ওকে, ফর্মুলা ফর হাফ লাইফ। ওকে,
তো তাহলে এই জিনিসটা গেল। নাও এখানের মধ্যে একটা জিনিস বলো তোমরা, এই জিনিসটা কে বলবা? এটা আমাকে সুমিত বলবা। ওকে, হ্যাঁ ভাই কি বলবো? এই যে ফর স্ট্রেট লাইন গ্রাফ আমার তো ইকুয়েশন হলো এইটা, n ইকুয়ালস টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন এটা তো একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ, এক্সপোনেনশিয়াল এরকম ডিক্রিজ করবে। এখন এইটাকে আমি যদি কি করি, এখন এইটাকে আমি যদি একটা স্ট্রেট লাইন গ্রাফে কনভার্ট Straight line- করতে চাই, কি করতে হবে? ওই যে ন্যাচারাল লগ নিব, ন্যাচারাল লগ ইকুয়েশনের দুই পাশে ন্যাচারাল লগ নিব। সো তাহলে টেক ন্যাচারাল লগ, take natural log on both sides, take natural log on both sides. So তাহলে কি হবে? ln n is equal to ln n not e to the power minus lambda t. So এখন মাল্টিপ্লাইড ফর্মে থাকা মানে কি, ln এ আমরা এরকম প্লাস ফর্মে দেখাইতে পারবো না সুমিত? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এখানে ln n not plus ln e to the power minus lambda t. So এখন এখানে ln n naught is equal to কি হলো, ln n is equal to ln n naught minus lambda t. তো এখন আমরা কাজটা কি করব দেখো, এখানের জন্য we will draw a graph of, যেখানে আমরা এই ব্যাপারটা ঠিকমতো লিখে নেই ফার্স্টে, is equal to minus lambda t plus ln n naught. Now comparing with y equals to mx plus c, ধরো এখানে ব্র্যাকেটটা সুন্দর মতো দিয়ে রাখি। ওকে, সো নাও কম্পেয়ারিং উইথ y equals to mx plus c, এখানের মধ্যে আমরা কি করব, y axis এ প্লট করব ln n। ওকে, y axis এ প্লট করব ln n, x axis এ প্লট করব টাইম। ওকে, যে ln n ভার্সেস টাইম গ্রাফ আঁকবো। তো এখন এখানে গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো, এখানে গ্রেডিয়েন্ট থেকে আমরা পাবো মাইনাস ল্যামডা। তো তার মানে আমাদের গ্রাফটা কি হবে, ডাউনওয়ার্ড স্লোপিং এরকম একটা লাইন হবে, নেগেটিভ স্লোপের একটা লাইন আসবে আর কি। ওকে, সো গ্রেডিয়েন্টের মাইনাস আর ফর্মুলার মাইনাস কাটাকাটি চলে যাবে। সো ফাইনালি আমরা ল্যামডার ভ্যালু কি পাবো, পজিটিভ পাবো। এন্ড দ্য y ইন্টারসেপ্ট উইল বি ইকুয়াল টু হোয়াট, এন্ড দ্য y ইন্টারসেপ্ট উইল বি ইকুয়াল টু ln n naught। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমাদের গ্রাফটা কেমন হয়ে যাবে। সো আমরা দুইটা গ্রাফে এখানের মধ্যে ড্র করে দেখাবো যে কোন গ্রাফ থেকে কি, কেমন গ্রাফ থেকে কেমন গ্রাফে কনভার্ট করছি আমরা। ওকে, সো ফার্স্টে এইখানে গ্রাফটা আমরা ড্র করে ফেলি। সো দুইটা গ্রাফ আমাদের কি কি আছে, দুইটা গ্রাফ এখানে কি কি আছে দেখি। একটা হলো n ভার্সেস টাইম, আর একটা হলো ln n ভার্সেস টাইম। ওকে, সো এখন একটা হবে স্ট্রেট লাইন গ্রাফ, একটা হবে এক্সপোনেনশিয়াল গ্রাফ। সো এখন এখানের জন্য গ্রাফটা কেমন আসে, এই y অ্যাক্সিস, এই x অ্যাক্সিস, ওকে। সো এখন এখানের জন্য আমাদের গ্রাফটা কি হবে, y অ্যাক্সিসে হলো n, x অ্যাক্সিসে হলো টাইম, এখানে y অ্যাক্সিসে হলো ln n, আর x অ্যাক্সিসে হলো টাইম। সো এখন এইখানের জন্য গ্রাফটা কেমন আসে, এখানের জন্য গ্রাফটা আসবে আমাদের এরকম, এক্সপোনেনশিয়াল একটা গ্রাফ, আর in this case the graph will be a straight line. তো এখন এখানের জন্য আমাদের y ইন্টারসেপ্ট কি দিবে, এখানের জন্য y ইন্টারসেপ্ট হবে ইনিশিয়াল অ্যাক্টিভিটি, কি বলে ইনিশিয়াল নাম্বার অফ পার্টিকেল। অ্যাক্টিভিটি ভার্সেস টাইম গ্রাফ আঁকলেও কিন্তু সেমই ব্যাপারটা হইতো, বুঝছো, n আর অ্যাক্টিভিটি তো ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওকে, আর এখানের জন্য y ইন্টারসেপ্টটা কি, ln n naught। ওকে, আর এখানের মধ্যে গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু হোয়াট, এখানের gradient is equal to minus lambda. Okay, gradient is equal to minus lambda, so downward sloping একটা লাইনের গ্রেডিয়েন্ট আসবে নেগেটিভ,
সো গ্রেডিয়েন্টের নেগেটিভ আর এখানে মাইনাস ল্যামডার নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কাটা, সো ল্যামডার কি পাবো, একটা পজিটিভ ভ্যালু পাবো। ওকে, সো বুঝতে পারছো যে আমরা একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ থেকে একটা স্ট্রেট লাইন গ্রাফে কিভাবে কনভার্ট করতে পারবো, বাই টেকিং ন্যাচারাল লগ অন বোথ সাইডস। ওকে, দুই পাশে আমরা ন্যাচারাল লগারিদম নিয়ে দেন এইভাবে করে কি করতে পারবো, উই ক্যান ফাইন্ড দ্য ইকুয়েশন ফর আ স্ট্রেট লাইন। ওকে, কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? এটা তো তোমরা এএসএও দেখে আসছিলে এমন টাইপের কাহিনী। এখানে শুধু আমরা এক্সপোনেনশিয়াল ইকুয়েশনটা থেকে স্ট্রেট লাইনের নিচে দেখে আলাদা করে দেখাইছি যে ন্যাচারাল লগ নিতে হয়। ওকে, প্রত্যয় বুঝতে পারছো? জি ভাইয়া। আরিফিন বুঝাইছে ভাইয়া। ওকে, সো তাহলে এখানের জন্য আজকের আমাদের মেইনলি টপিক যেটা ছিল এখানে এই জিনিসটা কভার করা হয়ে গেছে। তোমাদের কয়টা কোশ্চেন আমি দিব, হ্যাঁ তোমাদেরকে কয়টা কোশ্চেন আমি দিব, এই কোশ্চেন গুলো তোমরা সলভ করে আমাকে নেক্সট ক্লাসের আগে তোমরা জমা দিবা। যে আজকে আমরা যেসব ফর্মুলা গুলো শিখলাম না, আজকে আমরা যেগুলো ফর্মুলা শিখছি এই ফর্মুলা গুলা ইউজ করে এই ম্যাথ গুলা করতে হবে। সো এই ম্যাথ গুলার কোশ্চেন গুলো তোমাদেরকে দিব। ওকে, বিফোর দ্য নেক্সট ক্লাস তোমরা এইগুলা কোশ্চেন সলভ করে আমার কাছে জমা দিবা। ওকে, ওকে ভাইয়া। সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।